দেখ, মিউজিক্যাল জার্নি যদি বলি তাহলে সেটা অনেকটা বড়, একটা বিরাট বড় একটা অধ্যায়। কিন্তু আমি যদি প্রথম থেকে বলি যে আমি নিজে একজন খেলাধুলার বাড়ির ছেলে, অর্থাৎ আমার বাবা একজন ভারত বিখ্যাত ফুটবলার সিক্সটিজ, সুতরাং নাম অশোক চ্যাটার্জি, এবং যিনি 10 বছর মোহনবাগান, 5 বছর ইস্ট বেঙ্গল। এই যে জায়গা থেকে সবাই, আমি ভেবেছিল হয়তো আমি খেলোয়াড়ই হব, কিন্তু হঠাৎ করে এই গান বাজনাটা কেন এলাম, এটা আমাকে একটা বহু প্রচলিত কোয়েশ্চেন আর কি ফর মি। কারণ আউট অফ ট্র্যাক যেহেতু এটা আমার প্রফেশনটা, মানে ফুটবল তার সঙ্গে ক্লাসিক্যাল মিউজিক, এই কন্ট্রাস্টটা কেন হলো সেটা বলতে গেলে বলতে হবে যে আমার বাবা কিন্তু মনে প্রাণে একজন সঙ্গীত প্রেমী ছিল, এবং যার প্রথম ভালোবাসা ছিল, যেমন খেলাধুলা তো বটেই, কিন্তু প্রথম ভালোবাসা যদি বলিস, তুই জিজ্ঞেস করিস, তার ছিল হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। যে নিজে একজন মিউজিশিয়ান হতে চেয়েছিল জীবন, কিন্তু তার ঘটনাবলী, তার জীবনচক্র তাকে অন্যদিকে টেনে নিয়ে গেছে। সেই জন্য বাবা রিটায়ার করার পর 73-তে যখন রিটায়ার করলো, তখন আমাদের বাড়িতে, আমি তখন অনেক ছোট, আমি দেখতাম যে প্রত্যেক মাসের শেষ রবিবার করে একটা জলসা, তখন হাওড়ায় থাকতাম, এবং সেই জলসাতে মোটামুটি আমি তোকে বলছি, হাওড়ার প্রথিতযশা শিল্পীরা, যেমন স্বরাজ ভট্টাচার্য, পণ্ডিত সঞ্জয় মুখার্জি তবলা, আমাদের রঞ্জন মুখার্জি, মানস চক্রবর্তী ভোকালিস্ট, পণ্ডিত মানস চক্রবর্তী, এনারা সব আসতে, ইভেন পণ্ডিত সঞ্জয়, অনিন্দ্য চ্যাটার্জি থেকে শুরু করে আমি প্রত্যেককেই দেখেছি আমার বাড়িতে, এবং সেটা পুরো দিন একটা গান বাজনা হতো, কেউ গাইছে, কেউ বাজাচ্ছে, সঙ্গে তবলা চলছে, গান হচ্ছে একের পর এক। এবং সেখানে পণ্ডিত দিলীপ দাসও আসতেন আসানসোলের, যিনি রিসেন্টলি মারা গেলেন। সেই জায়গা থেকে তখন কি হতো, যেহেতু তো অনেক তবলা প্লেয়ারের সমাগম হতো বাড়িতে, সেটা প্রায় রাত্রিরের এক্সটেন্ড করে অনেকক্ষণ চলতো আর কি, 11টা 11:30 অবধি সেই গান বাজনা। তখন আমার গুরু পণ্ডিত তরুণ ভট্টাচার্য হাওড়ায় থাকতেন, উনি সন্তুর বাজাতেন, উনি আসতেন, তবলা প্লেয়ার যেহেতু একসাথে এক জায়গায় একত্রিত হচ্ছে, উনি আসতেন রেয়াজ করতে। তখন সন্তুর ইনস্ট্রুমেন্টটা কেউ জানতোই না ভালো করে, হোয়াট ইজ সন্তু, সবাই বুঝতে পারে সাবান বা কোনো বডি, তখন যেভাবে পপুলার ছিল। হ্যাঁ, তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন এত উনি আসতেন, রেয়াজ করতেন তবলা প্লেয়ারদের সাথে, এবং এর যে শ্রুতিমধুর আওয়াজ এই ইনস্ট্রুমেন্টটার, সেটা দেখে বাবা বলতেন যে তুই পড়াশোনার সাথে সাথে অল্প অল্প করে এটা একটু শেখ। কিন্তু সে তো শেখা শুরু হলো আমার 79 থেকে। তখন তারপরে যে কিভাবে নেশা এবং পেশা হলো, এটা বলা খুব শক্ত, জানিস তো, মানে যে জিনিসটা একবার তোর হৃদয়ঙ্গম হবে বা ব্লাডে পেনিট্রেট করবে, সেটাকে ছেড়ে থাকা খুব মুশকিল। এবং সেই জায়গা থেকে এটা আমার, সেইখান থেকে যাত্রা শুরু বলতে পারিস তুই আমার। এইভাবেই শুরু হলো আর কি গান বাজনা, এবং তারপর আস্তে আস্তে করে ছোটবেলা থেকে পাড়ার জলসা থেকে শুরু করে বড় বড় যে মিউজিক ফেস্টিভ্যাল বল, সেগুলো তো বাজানো শুরু হলো। যথারীতি দিল্লিতে তখন একটা, নিউ দিল্লিতে একটা বিরাট বড় অল ইন্ডিয়া মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যাল হতো, মিস্টার দত্তভাতে বলে একজন উনি করতেন কামানিতে। তা সেটাতে আমার গুরুজি বলছেন যে তুই একটা নাম দিয়ে দে যা, কারণ পুরো ইন্ডিয়া থেকে আসতো তো ছেলেপুলেরা, কিছু হবার আশা করিস না। এটা আই এম টকিং অ্যাবাউট 1989। এখন জাস্ট ওটা একটা পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার। সেটাতে আমি গেছিলাম, এবং সেটাতে আমি আমার গ্রুপেতে ফার্স্ট হয়েছিলাম, আমার এজ গ্রুপে, এবং আমি হোল ইনস্ট্রুমেন্টালিস্টদের মধ্যে আমি প্রথম হয়েছিলাম। এবং সেখানে জাজ ছিলেন আমজাদ আলী খান সাহেব এবং শাহিদ পারভেজ। তা তারা শুনলেন, তা হলো, আমি তখন মানে একটা উৎসাহ পেলাম যে আমি এটা নিয়ে এগিয়ে যেতে পারি আর কি। পেছনে তো একটা ধাক্কা লাগে, তা সেই ধাক্কাটা যদি সাফল্যের ধাক্কা বলি, তাহলে সেটা আমার ছিল ফার্স্ট একটা সাফল্যের জায়গা, যেখানে 89-এ আমি ফার্স্ট অল ইন্ডিয়া মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যালে আমি ফার্স্ট হলাম, গ্রুপ এবং অল ইয়েতে। এবং এত বড় একটা, বিরাট বড়, মানে প্রায় ম্যান হাইটের একটা রূপোর চ্যালেঞ্জিং কাপ দিত, এটা ওরা শিওর করে সেটা নিয়ে আসতে হতো, এবং সেটা ছিল আমার বাড়িতে 5 মাসের জন্য, আবার সেটাকে দিল্লিতে ফেরত দিয়ে দিতে হতো। তা সেটা করবার পরে তারপর 1990-তে আমি অল ইন্ডিয়া যে রেডিও কম্পিটিশন যেটা হয়, তাতে আমি ফার্স্ট হলাম। তা এই করতে করতে আস্তে আস্তে করে কি হলো, আমার মনে হলো যে না, আমি মিউজিকটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো, গান বাজনা করতে পারবো, এভাবেই চলা। এবং আস্তে আস্তে করে ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাথে আমি সেশন বাজানো শুরু করলাম, এবং এইভাবে কি হলো, আমি তখন দুটো দিক,
দেখতে পেলাম সঙ্গীতের, কারণ পুরোটাই দেখ, আমরা যে ডিফারেন্সিয়েট করি না যে এটা ক্লাসিক্যাল মিউজিক, এটা কমার্শিয়াল মিউজিক, এটা ফোক মিউজিক, অ্যাকচুয়ালি যেটা গুরুজি বলেন সেটা হচ্ছে যে মিউজিক দু রকমের হয়, একটা হচ্ছে ভালো অথবা খারাপ। এটা আমার কাছে ভালো, সেটা অপরের কাছে খারাপ লাগতে পারে, আবার যেটা অপরের কাছে ভালো সেটা আমার কাছে ভালো লাগতে পারে। সুতরাং এটা এটা খুব মানে বলা বাহুল্য যে এটা 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 ভ্যারিয়েবল, ইট ভ্যারিজ থ্রু দ্য ম্যান অ্যান্ড হিউম্যান বিং, কার কিভাবে কোনটা ভালো লাগছে। তা সেই ক্ষেত্র দিয়ে যদি দেখি, আমি আমার ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাথে প্রচুর সেশনে কাজ করা যখন শুরু করলাম, অর্থাৎ স্টুডিও এবং সেই রেকর্ডিং এর কাজ, তখন আর একটা দরজা আমার সামনে খুলল এক্সপিরিয়েন্সের, যে ও আচ্ছা, আমার যদি 30 সেকেন্ড বাধা ধরার সময় থাকে, আমি তার মধ্যে কিভাবে গুছিয়ে আমার পার্টটাকে বাজাতে পারবো। After that I realized ki that is the most toughest subject than classical also. এটা আমার বলতে কোনো লজ্জা নেই। এবং তারপরে বহু মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, মানে আমাদের ইন্ডিয়া, বম্বে সবেই, যেমন রহমানজির সঙ্গে কাজ করেছি, যতীন ললিতজির সঙ্গে কাজ করেছি, সলিল চৌধুরী লাস্ট অন্তরার গানে আমি বাজিয়েছি ওনার মেয়ের, আরো অনেক, মানে ফিল্মের কত, অর্ধেক ফিল্মের নাম মনে থাকতো না, কারণ তখন হতো কি, তখন বম্বের কাজ কলকাতা থেকে হতো, পরে জানতে পারতাম যে ও এটাতে আমি বাজিয়েছি, ও আচ্ছা। ইসমাইল দরবারের সঙ্গে কাজ করেছি, আরো অনেক কাজ করে এইভাবে। সুতরাং ওটা একটা উইংস আমার সামনে খুললো, যেটাতে আমি বুঝতে পারলাম যে ও না, এইভাবে এটাও যেমন একটা বিরাট কঠিন সাধনার বিষয়বস্তু, ওটাও কিন্তু একটা সাবজেক্ট যেটা সাইমেলটেনিয়াসলি একজন মিউজিশিয়ানের জানা দরকার, সেই ইনস্ট্রুমেন্টালিস্টই হোক বা ভোকালিস্ট যেই হোক না, এটা একটা দরজা খোলা। এইভাবে চলতে থাকলো এবং কনসার্ট চলছে, রেকর্ডিং হচ্ছে, যার জন্য আমি আমার নিজের সেট আপ বানালাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমার নিজের একটা সেট আপ থাকবে, এবং নিজে খেটে প্রফেশনাল সেট আপটাকে আমি বানালাম, যেখানে আমি নিজে কম্পোজ করে, পিয়ানো বাজিয়ে, কি কি ভিএসটি ভার্চুয়াল সাউন্ডস ব্যবহার করে একটা ট্র্যাককে সাজাতে হয়, কোনটা ফার্স্ট লাইন, কোনটা সেকেন্ড লাইন, কোনটা থার্ড লাইন যদি হয় একটা মিউজিকের, তাহলে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেটা সন্তুরের সঙ্গে বা গানের সঙ্গে বা তার ইকিউ, কিভাবে তার কম্প্রেশন, এগুলো করা যায়, যেটা একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর দিক, সেটাকে কিভাবে ইনকর্পোরেট করা যায়, সেই জায়গাটাকেও আমি কিন্তু করতে শুরু করলাম। এবং সেটা বলবো আমার একটা এক্সপিরিয়েন্স, সেটা আমার একটা হিউজ গ্যাদার এক্সপিরিয়েন্স হলো, এবং যেটা নিয়ে আমি আমার চলছি গান বাজনার মধ্যে।